তাণ্ডব 2025 সালের সবচেয়ে অপেক্ষাকৃত মুভির মধ্যে একটি। কি হয় যখন দেশের অনৈতিক রাজনীতির কারণে পায়ের নিচে পিষে যায় হাজার হাজার মেধাবী ও দক্ষ মানুষের জীবন, আর যখন ওই হাজারের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে, তখনই শুরু হয় তাণ্ডব। যদি ন্যায়ের পথ বন্ধ হয়ে যায়, তবে অন্যায়ও ভয় পায়। যখন একজন নীরব মানুষ তাণ্ডবে পরিণত হয়, এই মুভির শেষে এমন কিছু টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভিটি এক্সপ্লেন করা যাক। লেটস বিগিন। মুভির শুরুতে দেখা যায় এক মুখোশধারী লোক বসে বসে বাংলাদেশের বর্তমান আবহাওয়ার খবর শুনতেছে, যেখানে বলা হচ্ছে আজকে দেশের আবহাওয়া একদম ঠিক আছে, কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। তারপর কিছু লোকদের দেখা যায় তারা মোবাইলে একটি নোটিফিকেশন পায়, তারপর তারা কাজ রেখে এক এক করে একটি নির্দিষ্ট বাসে ওঠে। আর অন্যদিকে দেখা যায় একজন বাংলাদেশের রাজনৈতিক নেতার আজকে ইন্টারভিউ। রিপোর্টার বলে, আপনার সাথে আজকে আলোচনা হবে যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় আর ডোমেস্টিক ভায়োলেন্স। পরে সেই নেতা, যার নাম মাহতাব হোসেন, সে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, সে বলে তুমি বেশি কথা বলো। আর অন্যদিকে একজন লোক বাইরে বানরের খেলা দেখায়। পরে সেই রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, পারমাণবিক শক্তিকে বাংলাদেশকে আপনি কিভাবে দেখবেন? সেই নেতাটা বলে, পারমাণবিক শক্তিতে বাংলাদেশের অনেক সুন্দর, অনেক চমৎকার। তার কথাতেই বোঝা যায় সে পারমাণবিক শক্তি সম্পর্কে কিছুই জানে না, শুধু পারে ভাষণ দিতে। আর অন্যদিকে দেখা যায় সেই বাসটি চ্যানেল বাংলা কার্যালয়ে ঢুকে পড়েছে, আর সেখান থেকে একটি মেয়ে নামে বানরের মুখোশ পরে। পরে সে গুলি করে সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, আর সবাই ভিতরে চলে যায়। পরে বাস থেকে এক এক করে মুখোশধারী নামতে থাকে। তারপর সেই কার্যালয়ে হামলা করে, তারা স্টেজে ঢুকে পড়ে, আর মন্ত্রীও সেখানের লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে মেন মুখোশধারী স্টেজে উঠে নাচতে থাকে, আর হঠাৎ সেই মন্ত্রীকে গুলি করে। ক্যামেরার সামনে মুখোশ খুলে তার নাম স্বাধীন, আর বলে লেটস বিগিন। পরের সিনে দেখা যায় সারা দেশে খবর ছড়িয়ে পড়েছে যে চ্যানেল বাংলায় কিছু হনুমানের মুখোশধারী লোক হামলা করেছে। তারা কে বা কারা, কেউ তাদের চেনে না। দেখা যায় একজন নেত্রীকে, সে চায় যেভাবে হোক এই অরাজকতা থেকে মুক্তি পেতে। আর সকল নেতারা নড়েচড়ে বসে এই কাহিনীর জন্য। স্টুডিওতে স্বাধীন সেই আবহাওয়ার রিপোর্টারকে ডাকে আর জিজ্ঞাসা করে, আজকের আবহাওয়া কেমন? সে বলে খুবই ভয়ঙ্কর। স্বাধীনের এক লোক গিয়ে ক্যামেরার সামনে লাইভে বলে, সুপ্রিয় দর্শক, দেশের আবহাওয়া ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশের সকল পুলিশ স্টেশনকে জানানো হচ্ছে 10 নম্বর মহাবিপদ সংকেত। তারপর চিফ কমান্ডার বায়োজিতের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তারা লোকেট করতে থাকে যে বাসটি কোন জায়গা থেকে এসেছিল, কিন্তু কোথাও কোনো ক্লু পাচ্ছে না। স্বাধীন বসে বসে খেতে থাকে, আর তাকে এক লোক বলে, আমাদের হাতে গুলি ও বোম আছে, সবাই আমাদের সাথে কোঅপারেট করুন, নয়তো। সেই চ্যানেলের সিইও মাসুর বলে, নয়তো কি? এখানে কারোর উপর গুলি চালানোর আগে আমার উপর গুলি চালান। স্বাধীন বলে, জনাব আপনার পরিচয় বলেন। সে বলে, এই চ্যানেলের সিইও। স্বাধীন বলে, এই ওর প্যান্ট খোল। পরে তার প্যান্ট খুলে দাঁড় করিয়ে রাখে। স্বাধীন বলে, এখন থেকে এটা হলো জেলখানা। আমি উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা, আর উঠতে বললে। মাসুর বলে, মাসুর প্রস্রাব করতে যায়, আর দেখে সেখানে একটি কাপড় প্রেম করতেছে। মাসুর তাদের দুজনকে ধরে নিয়ে যায়, আর সেখানের মেয়েটি বলে, ও আমার বয়ফ্রেন্ড। আর ছেলেটি বলে, আমি এই চ্যানেলের না, আমি বহিরাগত। স্বাধীন বলে, তুই শালা বহিরাগত, তুই থাকবি বাহিরে, তুই ভিতরে কি করস? তাকে হা করতে বলে আর মারতে যায়, কিন্তু মেয়েটির কথায় আর মারে না। বায়োজেট মাইক নিয়ে বলে, আপনাদের কি ডিমান্ড আছে আমাদের বলুন, ভিতরে কারোর যেন কোনো ক্ষতি না হয়। স্বাধীন লাইভে আসে আর বলে, নেগোশিয়েট করতে হবে। আচ্ছা তাহলে আগে ধর্মমন্ত্রীকে পাঠাও। দেখা যায় ধর্মমন্ত্রী মোনায়েম চৌধুরীকে, সে তার মায়ের কাছে তার মাকে সেবা করতেছে। তাকে ফোন দিয়ে আসতে বলে। সে বলে, আমার কাজ ধর্ম নিয়ে, আমি এসে কি করব? তারপর স্বাধীন বলে, আইজি ডিজিপি রফিকুল্লাহ স্যারকে পাঠাতে, হয়তো সে এখন মহাব্যস্ত, বাট আমার তারেও লাগবে। আর যার চ্যানেলে আসছি তারে যদি না আনি, তাহলে হয়তো সে মাইন্ড করতে পারে। আমার ফয়েজ করিম স্যারকে লাগবে, আমার একজন মেয়ে সাংবাদিকও লাগবে, কারণ বিষয়টা ধরার জন্য তাকে বেশি প্রয়োজন।
সময় হলো 1 ঘন্টা। এর মধ্যে না আসলে সারা দেশে তাণ্ডব চলব। আর সে বাহিরে সেই বাসটি ব্লাস্ট করে সকলের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। সব নেতারা এক হয়। আর এখন শুধু একজন সাংবাদিকের প্রয়োজন পড়ে। সেই চ্যানেলের ফায়েজ করিম বলে, আমার কাছে একজন সাংবাদিক আছে, নাম সাইরা আলী। কিন্তু মোনায়েম চৌধুরী বলে, না না, ওকে আনা যাবে না, ওই মেয়েটি অনেক বেয়াদব। ফায়েজ করিম বলে, এই মুহূর্তে এমনই একজন সাংবাদিক প্রয়োজন যে এই ক্রিমিনালকে কথায় আটকাতে পারবে। সাইরা আলীকে কল দেওয়া হয়। সে রেডি হয়ে রওনা দিলে তার মা তাকে শান্ত থাকতে বলে আর সব ঠিক হয়ে যাবে বলে আশা দেয়। আর সারা দেশে বোম ডিসপোজাল অ্যাক্টিভেট করা হয়। সাইরা আসে। নেত্রী বলে, সারা দেশে যেই অবস্থা সেই সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো। আমরা চাই এই ব্যাপারটা তুমি হ্যান্ডেল করো। সাইরা বলে, কিন্তু আমি তো কাজ ছেড়ে দিয়েছি। ফায়েজ করিম বলে, এখন বাংলাদেশের প্রয়োজন তোমাকে। সাইরাকে মোনায়েম চৌধুরী রাজি করাতে চায়, কিন্তু সে রাজি হয় না। সাইরা বলে, আমি সেখানে যাব, কিন্তু আপনাদের জন্য না, সেখানে থাকা নিরীহ মানুষদের জন্য। ফায়েজ করিম বলে, তুমি আমাদের সেভিয়ার। সাইরা বলে, আমাদের মতো সাংবাদিকরা আপনাদের জন্য কখনো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করতে কাজে লাগানো হয়, আর এখন আবার বাঁচানোর জন্যও হয়। তাদের 4 জনকে নেগোশিয়েট করার জন্য রেডি করা হয়। সাইরাকে একটি প্যান দেওয়া হয় যেটির মধ্যে ক্যামেরা থাকবে। সাইরা যায় আর দেখে স্বাধীন একজনের ইনহেলার নিয়ে মজা করছে। সাইরা তাকে সেটি দিয়ে দিতে বলে। সাইরার গোপন ক্যামেরাটি নিয়ে নেয় স্বাধীন। সাইরা বলে, মোনায়েম চৌধুরীকে যেতে দিন, নয়তো পরে বাঁচানো যাবে না। পরে স্বাধীন বলে, অনেকদিন জানাজা পড়ি না। সাইরা বলে, আপনার এখন সকলকে ছাড়তে হবে, কারণ আপনার কথা মতো আমরা বাকিরা হাজির হয়েছি। তার কথা শুনে স্বাধীনের মাথা গরম হয়ে যায়। আর তখন সাইরা বলে, হিউম্যান রাইটস সর্বপ্রথম। তার কথা শুনে অর্ধেক লোকদের ছেড়ে দেওয়া হয়, বাকিদের রাখা হয়। পরে স্টুডিওর মতো কার্য পরিচালনা হতে থাকে, সকলকে রেডি করা হয়। আর অন্যদিকে দেখা যায় একজন অফিসারকে সে খাবার খায় আর টকশো শুরু হয়। দেশের মানুষ সেই টকশো দেখে লাইভ। সাইরা স্বাধীনকে এসে বসতে বলে, আর ফায়েজ করিম দাঁড়িয়ে থাকে। সে আবার আইজিপিকে ওই চেয়ারে এসে বসতে বলে, কিন্তু তারা চেয়ারে বসা নিয়ে হইচই শুরু করে দেয়। স্বাধীন রাগ করলে সে বসে পড়ে। সাইরা জিজ্ঞাসা করে, এই অটাকের কারণ কি? স্বাধীন বলে, আমরা এই দেশে আইন সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সাইরা হেসে বলে, কিন্তু আপনারা তো নিজেরাই আইন বহির্ভূত কাজ করতেছেন। তখন ধর্মমন্ত্রী বলে, আজকে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে তার, সেটি হলো চাঁদ দেখার মিটিং। তাই আমি চাই সেই গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে। সে যাওয়া ধরলে স্বাধীন বলে, মুরব্বি, উহু উহু বসেন। সাইরা বলে, আপনি আমাদের বলুন, কোন ভাবনা থেকে আপনি এই অটাকটি করেছেন? সে বলে, সব কিছু জানতে হলে আগে স্বাধীনকে জানতে হবে। ফিরে যেতে হবে 8 বছর আগের গল্পতে। 8 বছর আগে দেখা যায় নিশাত স্বাধীনের বাসার সামনে এসে তাকে ফোন দিতেছে আর তাকে বাহিরে বের হতে বলতেছে। স্বাধীন আসার পর নিশাত বলে, কি সমস্যা তোমার, আমার ফোন ধরছো না কেন? পরে নিশাত বলে, বুঝতে পেরেছি, তোমার এবার চাকরির ইন্টারভিউ খারাপ হয়েছে। স্বাধীন বলে, হ্যাঁ, সেজন্যই সে নিশাতের ফোন ধরছিল না। স্বাধীন বলে, এই নিয়ে 22 বার আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি। প্রত্যেকবার বলে, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু আর চাকরি হয় না। নিশাত বলে, তোমার বাবাকে বলো না একটু তোমার জন্য সুপারিশ করতে, তাহলে তো হয়। স্বাধীন বলে, উনি আমার জন্য এমনটা কখনোই বলবে না, উনি হলো অন্য ধরনের মানুষ। নিশাত বলে, তার বিয়ের জন্য প্রতিদিন প্রপোজাল আসছে, আর স্বাধীন গিয়ে যেন তার বাবার সাথে বিয়ের জন্য কথা বলে। স্বাধীন বলে, না, ওনারে আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। নিশাত বলে, ঠিক আছে, তাহলে আমি বিয়ে করে নেব। নিশাত চলে যাওয়া ধরলে তাকে স্বাধীন থামায় আর বলে, তুমি তো জানো আমার মা নাই, আর তুমি চলে গেলে আমার কি হবে? তুমি ছাড়া আর কে আছে বলো? নিশাত বলে, তুমি এত সরল, তাই তোমাকে এত ভালোবাসি আমি। পরের সিনে দেখা যায় নিশাত স্বাধীনকে নিয়ে এসেছে তাদের ব্যাপারে কথা বলার জন্য। নিশাতের বাবা বলে, তুমি যাও, আমি স্বাধীনের সাথে ক্যারাম খেলবো আর কথা বলবো। পরে নিশাত লুকিয়ে দেখতে থাকে। নিশাতের বাবা বলে, তুমি কি জানো
ক্যারাম একটি জীবনমুখী খেলা। যেমন ধরো, তুমি খুব সহজে লাল গুটিটা ফেলে দিতে পারবে, কিন্তু সেটির কাভার দিতে পারবে না। ঠিক তেমনি, তোমার কাউকে ভালো লাগলো, তাকে ভালোবাসলে, কিন্তু তাকে বিয়ে করতে পারলে না। আর বলো, তোমার চাকরি করতে আর কতদিন সময় লাগবে? স্বাধীন বলে, এই তো 2 মাস। নিশাতের বাবা বলে, ঠিক আছে, 2 মাস পর চাকরি নিয়ে আসবে। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। নিশাতের মা আসে। নিশাতের বাবা বলে, স্বাধীন বলেছে সেই 2 মাসের মধ্যে চাকরি নিয়ে আসবে। চলো এবার আমাদের খেতে দাও। নিশাতের মা বলে, আজকে রান্না করিনি। স্বাধীন ব্যাপারটি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। স্বাধীন বলে, দেখতে দেখতে 1 মাস চলে গেল, কিন্তু এলাকাতে কোনো চাকরি নেই। আর চাকরি করতে হলে মামা চাচার পরিচয় দেওয়া লাগে। দেখা যায় স্বাধীন তার বাবার সাথে হইচই করছে, কারণ তার বাবা বললেই তার চাকরি হয়ে যায়। কিন্তু তার বাবা চায় তার নিজের যোগ্যতায় একটি চাকরি হোক। কিন্তু এখন আর চাকরির মামা চাচা আর টাকা ছাড়া হয় না। তারপর তারা রাতে খেতে বসে। স্বাধীনের বাবা বলে, তুমি তোমার নিজের যোগ্যতায় চাকরি পেলে সেটির খুশি থাকবে অন্যরকম। আমি চাই সেই খুশিটা তুমি অনুভব করো। আর তাকে হাতে করে খাইয়ে দেয়। স্বাধীন বলে, আর সময় আছে 1 মাস। আমি কি করব ভাবতে ভাবতে চলে আসলাম ঢাকা। স্বাধীন চাকরির জন্য ঢাকায় রওনা দেয়। কিন্তু তারা একে অপরকে এতটা ভালোবাসে যে সেটি তাদেরকে অনেক কষ্ট অনুভব করায়। স্বাধীন ঢাকায় যায় তার বাবার এক পরিচিত ভাইয়ের কাছে। তাকে একটি রুম দেওয়া হয়। স্বাধীন চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে। একে একে সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়। আর তার ইন্টারভিউ অনেক ভালো হয়। সে সেটি নিশাতকে ফোন দিয়ে জানায়, কিন্তু মেল আসতেছে না, ফোনও আসতেছে না। হঠাৎ একদিন মেল আর ফোন এসে যায়, আর তাকে জানায় তার চাকরি হয়ে গেছে। পরে সে খুশি হয়ে তাড়াতাড়ি নিশাতকে ফোন দেয় আর বলে তার চাকরি হয়ে গেছে। এবার আর তাদের বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নিশাত তার বাবাকে জানায় স্বাধীনের চাকরি হয়ে গেছে। স্বাধীন খুশিতে নাচতে থাকে। পরের দিন সে রেডি হয়ে চাকরির জয়েনিং দিতে যায় অফিসে। অফিসের বস জানায় চাকরিটা আসলে তার হয়নি, মেইলে ভুল করে টাইপিং মিস্টেক হয়েছে। আপনার কাছে মেল পাঠানো হয়েছে, ভেরি আনফর্চুনেট। স্বাধীন বসের পা ধরে আর অনেক আকুতি মিনতি করে যে তাকে যেন চাকরিটা দেওয়া হয়। যে কোনো চাকরি দিলে সে করবে, কিন্তু তার কোনো কথা না শুনে তাকে বের করে দেয়। আর সেখানের পিয়ন জানায় চাকরিটা আসলে তার হয়েছিল। অফিসের বস টাকা খেয়ে এই চাকরি অন্যজনকে দিয়ে দিয়েছে। পরে স্বাধীন মন খারাপ করে বাসায় চলে আসে আর বলে, এমন কি কোনো জায়গা আছে যেখানে গেলে তার চাকরিটা তাড়াতাড়ি হয়ে যাবে? তার বাবার বন্ধু বলে, গুলশানের দিকে যাইতে পারো, সেখানে যে কোনো চাকরি পেয়ে যাবে। তাকে বলে, তুমি রাতে বাইকে করে ডেলিভারি দিবা আর দিনের বেলা চাকরি খুঁজবা। স্বাধীন পাগল হতে লাগলো। নিশাতকে ও কি বলবে, তার বাবাকে কি বলবে? স্বাধীন নিশাতকে এই ব্যাপারে বলতে গেলে নিশাত কাজে খুবই বিজি থাকে। নিশাতের বাবার সাথেও কথা বলতে যায় আর তাকে সবটা বলেও, কিন্তু নিশাতের বাবা কানের সমস্যা থাকায় সে কিছুই বোঝে না। সেই থেকে স্বাধীন মিথ্যা কথা বলা শুরু করে, যে তার অভ্যাসে পরিণত হয়। নিশাত ফোন দিয়ে বলে সে কাজে ব্যস্ত, অথচ সে বাহিরে বাহিরে চাকরি খুঁজছে। নিশাত ফোন দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? কোনো সাউন্ড নাই যে। স্বাধীন বলে, আমি অফিসে, এসি রুমে। অথচ সে বাহিরে এক নিঃসঙ্গ নিরিবিলি জায়গায় বসে আছে। নিশাত জিজ্ঞাসা করে, সে কি খেয়েছে? স্বাধীন বলে, চাউমিন। অথচ তার হাতে শুধু একটা রুটি। কিন্তু একদিন সে চাকরির ইন্টারভিউ দেয়। সে মনে করে তার চাকরি হবে না, কিন্তু সেখানে বস বলে, আপনার চাকরি হয়ে গেছে। সে বিশ্বাস করতে পারে না। বস বলে, আপনি কবে থেকে জয়েন করতে চান? সে খুশিতে বলে, স্যার, আমি বিয়ে করে চাকরিতে জয়েন করব। পরের সিনে দেখা যায় স্বাধীন বাসায় রওনা দেয়, কিন্তু বাসে পুলিশের কিছু লোক এসে বলে, তোমার নাম কি? সে বলে স্বাধীন। পরে তাকে নিয়ে যায় আর তাকে মারে আর জিজ্ঞাসা করে, তুমি হ্যারিসকে কেন মেরেছ? স্বাধীন বলে, আমি কাউকে মারি নাই স্যার, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে, আমার বিয়ে, আমারে যেতে দেন। সেই অফিসার স্বাধীনকে একটি অডিও শোনায়, যেখানে স্বাধীন ফোনে বলতেছে সে মতিঝিল, অথচ সে গুলশানে।
অন্যদিকে সেই অফিসার টিভিতে এই কাহিনী শুনে বলে, আরে ওরে তো আমি চিনি। স্বাধীন অনেক কান্না করে আর বলে, আমি নির্দোষ, আমাকে যেতে দেন স্যার। কিন্তু তার কথা কেউ শুনে না। নিশাদ স্বাধীনকে ফোন দিতে থাকে, কিন্তু তাকে ফোনে পায় না। এভাবে স্বাধীন আর নিশাদের বিয়ে ভেঙে যায়। কিন্তু স্বাধীন তো এমন এক জায়গায় আছে যেখানে সে নিজেও জানে না কিভাবে বেরোবে আর কোথায় আছে। পরে হঠাৎ একদিন শুনতে পায় তার নিশাদ সুইসাইড করেছে। তার কথা শুনে দেশের মানুষজন খুব কষ্ট পায়। সাইরা বলে, আপনি একটু আগে বললেন আপনি এমন জায়গায় ছিলেন যেটি কিনা আপনি নিজেও জানেন না কোথায়, তাহলে আপনি জানলেন কিভাবে আপনার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে? মন্ত্রীরা বলে, বানোয়ার সব কথা এগুলো, আমি এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাধীন বলে, আমার সাথে হওয়া এই ঘটনাতেও আমি তীব্র নিন্দা জানাই। অন্যদিকে বায়েজিদের টিমও ঘটনাতে উপর হামলা করে। স্বাধীন বলে, দর্শক এখন নিচে 2 মিনিটের বিরতি, এরপর অনেক চমক থাকছে। স্বাধীন নিজে এক এক করে সকলকে মারতে থাকে। তার সামনে কেউই টিকতে পারে না, যেই আসে তাকেই খতম করে দেয় সে। আর হঠাৎ তার সামনে গুলি নিয়ে হাজির হয় সাইরা। সাইরা তাকে নিয়ে স্টুডিওতে গেলে দেখে সেখানে মন্ত্রীদের উপর বন্দুক তাক করা। পরে মিশন অ্যাভয়েড করা হয়। অন্যদিকে একজন অফিসার কিছু কাগজপত্র খুঁজতে থাকে। আবার কাহিনী বলা শুরু হয়। স্বাধীনের সামনে একটি ছেলেকে গুলি করে মারা হয়, কারণ সেই জেলে জায়গা নেই। আর সেই জেলার শফিউদ্দিন অনেক নির্দয়ী। স্বাধীনকে খুব খারাপভাবে অত্যাচার করা হয় সেই জেলের মধ্যে। পরে তাকে মারতে মারতে একটি ফুটেজ দেখায় তার বাবাকে মেরে ফেলা হয়েছে আর তার গার্লফ্রেন্ডও সুইসাইড করেছে। এবার তাকে স্বীকার করে নিতে বলে সে হ্যারিসকে মেরেছে, কিন্তু স্বাধীনের মধ্যে সে আর নেই। সে অত্যাচার আর কষ্ট পেতে পেতে সে এক অন্য রূপ ধারণ করেছে। তারপর শুরু হয় তাণ্ডব। স্বাধীন এক এক করে সেখানে লোকদের মারতে থাকে, সামনে যা পায় তা দিয়েই মারতে থাকে, যা এক প্রকার তাণ্ডবের রূপ নেয়। স্বাধীনকে মারতে গেলে তার জন্য প্রাণ দেয় সেখানে বন্দি থাকা এক লোক। স্বাধীন পরে সেই জেলারে মাথা কেটে নিয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে চলে যায় আর সবাইকে মেরে ঝুলিয়ে দেয় আর হাসতে থাকে। পরে সে একে একে সেই লোকদের জড়ো করতে থাকে যাদেরকে সেই জেল থেকে বাঁচিয়েছে। সাইরা বলে, কোন হ্যারিস, যাকে সবাই কয়েক বছর আগে খুঁজেছিল সেই হ্যারিস? আর আপনার কি মনে হয় হ্যারিস এই দেশে আসার পরও তার মৃত্যুর পর তার ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে? আমরা জানতে চাই, আপনি তো তখন বলেছিলেন হ্যারিসকে যে মেরেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে স্বাধীন যদি তাকে না মারে তাহলে হ্যারিসকে মেরেছে কে? কিন্তু তখন আর ধর্মমন্ত্রী কিছুই বলে না। স্বাধীন বলে, এভাবে বলবে না। তাই স্বাধীন ধর্মমন্ত্রীর মায়ের মুখের অক্সিজেন মাস্ক খুলে ফেলে, যা দেখে ধর্মমন্ত্রী বলে, আমি বলবো সব, আমার মায়ের মুখের অক্সিজেন লাগাও। পরে সে বলে, এই সব কিছুর জন্য দায়ী আমজাদ মনসুর ও তার ছেলে আরমান মনসুর। পরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমজাদ মনসুরকে দেখা যায় হ্যারিস ওয়াশরুমে যায়, আর অন্যদিকে আরমান একটি মেয়ের সাথে গাড়ির মধ্যে জবরদস্তি করতে থাকলে তার বাবা লোক পাঠায়। পরে আরমান এসে তার মাথা ফাটিয়ে দেয় আর বলে, নেভার ডিস্টার্ব এ ম্যান হুইল ইজ হ্যাভিং ফান। পরে মেয়েটি দৌড়ে পালাতে লাগলে সে মেয়েটিকে ধরে নিয়ে আসে আর জবরদস্তি করতে থাকে। আরমান আসে আর তার বাবা বলে, যাও রেডি হয়ে আসো, একটি বিরাট ডিল আছে। আরমান রেডি হয়ে নেশা করা ধরলে হ্যারিস বলে, ইয়াং ম্যান, এটি করা ঠিক না। আরমান আসে আর বলে, কোথায়? সে তার বাবা বলে, বাথরুমে গেছে ফরেনার। পরে আরমান হেসে বলে, কারণ সে অলরেডি তাকে বাথরুমে মেরে ফেলেছে। এটা শুনে আরমানের বাবা রেগে চলে যায় আর দেখা যায় এক রাতেই সে ধর্মমন্ত্রী সহ আইজিপি তারা 1 কোটি টাকার ডিল করে আরমানকে পুলিশ হেফাজত থেকে বাঁচানোর জন্য। পরে তারা একজন সাধারণ মানুষকে তুলে ধরে আনে যেখানে স্বাধীন ছিল, তাকে ধরে অত্যাচার করে, কিন্তু তার মুখ থেকে বেরোয় না সে হ্যারিসকে মেরেছে। পরে পুলিশ তার সম্পর্কে খোঁজ নেয় আর জানে সে আসলে অনেক ভালো ছেলে, হ্যারিসের মৃত্যুতে তার কোনো হাত নেই। পরে পুলিশ বলে, এই ছেলে হ্যারিসকে মারেনি, কিন্তু যারা হ্যারিসকে মেরেছে আমি তাদের সকলকে বের করব। পরে ধর্মমন্ত্রী তাকে রাগ করে। ধর্মমন্ত্রীরই প্ল্যান মতো সব চলছিল আর সেটি সে জানায় মিডিয়াতে।
এরপর সাধারণ মানুষ ক্ষেপে যায় আর ভাঙচুর করতে থাকে। সায়রা ফয়েজ করিমকে জিজ্ঞাসা করে, আপনি হ্যারিসের সকল নিউজ আটকিয়ে দিয়েছিলেন কেন? ফয়েজ করিম বলে, আমি করতে চেয়েছিলাম, কিন্তু এই মন্ত্রী আমাকে মানা করেছিল। মন্ত্রী বলে, তুমিও 500 কোটি টাকা খেয়েছ। পরে এভাবে নিজেরা নিজেদেরকে এক্সপোজ করতে থাকে। যদি তাকে সাধারণ পাবলিক সেই নেতাদের উপর রেগে যায়, আর অন্যদিকে সেই অফিসার কিছু একটা প্রমাণ পায়। স্বাধীন বলে, তাদেরকে বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে, এতে দেশের জনগণ অনেক খুশি হয়। সায়রা ফয়েজ করিমকে বলে, আপনাকে একবার বলেছিলাম সত্য একদিন মাথা উঁচু করে বের হবে, আপনি সেটি যতই ইট দিয়ে চাপা দেন না কেন। এটা বলার কারণ হলো, যখন সায়রা সেই চ্যানেলের হয়ে কাজ করত, তখন ফয়েজ করিম তাকে দিয়ে সত্যকে মিথ্যা করার জন্য বলতো, কিন্তু সায়রা রাজি হয় না আর চ্যানেল ছেড়ে দেয়। তারপর দেখা যায় স্বাধীনের স্বাদের লোকেরা তাদের চেহারা পাল্টিয়ে ভিড়ের মধ্যে মিশে গেছে। স্বাধীন সায়রাকে বলে, আমি সারেন্ডার করব। স্বাধীন সেখানে সবাইকে বলে, আজকে মনে হচ্ছে আমি সত্যিই স্বাধীন। আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ জানাবেন, কারণ আজকে থেকে আমি একাই স্বাধীন না, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, আর এটা একটা স্বাধীন দেশ। তার কথা শুনে সবাই হাততালি দেয়। মুহিবউদ্দিন স্যার বলে, যাও ওকে এবার অ্যারেস্ট করো। এবার হয় এই মুভিতে একটি টুইস্ট। সায়রা বসে মনে করতে থাকে, একদিন রিপোর্টিং করার সময় তার মা তাকে ফোন দিয়ে বলে তার ভাইকে খুঁজে পাচ্ছে না। সায়রা বুঝতে পারে যে তার ভাই গুম হয়েছে। সে ধর্মমন্ত্রীর কাছে যায় আর ধর্মমন্ত্রী জানায়, যেটি তারা বলবে সেটি নিউজ হবে, নয়তো এমনটাই হবে, কিন্তু আপনার ভাইকে খুঁজে দেওয়ার আপ্রাণ চেষ্টা থাকবে আমার। সায়রার বুঝতে সময় লাগে না, সে রাজনৈতিক জ্ঞানকলে ফেসে গেছে। সবাই সব জানে, কিন্তু সবাই না বোঝার ভান করে আছে। সায়রাকে দেখা যায় সেও স্বাধীনের দলের লোক, কারণ স্বাধীন তাকে জানায় তার ভাইকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছে। সায়রা ভেবে নেয় এর বদলা সে যেভাবে হোক নেবে। সায়রা চ্যানেল বাংলার উপর আক্রমণ করতে বলে। সে চ্যানেল বাংলার ব্লুপ্রিন্ট নিয়ে সবাইকে সে জায়গায় সম্পর্কে তথ্য দিতে থাকে। আর অন্যদিকে স্বাধীনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় রাস্তার মুখোশধারী লোক বসে থাকে, আর তারা পুলিশদের উপর আক্রমণ করে স্বাধীনকে বাহির করে আনে। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, স্বাধীন তো নিজে থেকেই সারেন্ডার করেছে। তাহলে সায়রাকে ফোন দিয়ে এই ব্যাপারে জানানো হয়, সে অবাক হয়ে যায়। অন্যদিকে আরমানকে এক বাসায় আটকে রাখা হয়, আর তাকে দেখভাল করার লোক ফোনে বলে, তাহলে এইবার আরমানকে পুলিশে ধরিয়ে দেই। সে আরমানের সামনে গিয়ে বলে, সব শেষ স্যার, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে বাঁচাবো। আরমান তখনই গলায় ফাঁস দেয় আর বলে, আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাস? এটা বলে মেরে ফেলে। বের হয়ে সে নাচানাচি শুরু করে দেয়। অন্যদিকে বাকি সব নেতারা এক হয়, আর তখন একটি চাঞ্চল্যকর তথ্য জানা যায়, যেটি ডিপার্টমেন্টের সবার মাথা ঘুরিয়ে দেয়। তারা আসলে যাকে স্বাধীন মনে করেছে সে আসলে স্বাধীন নয়, সে অন্য কেউ। এডিসি কামরুল তাদের জানায় সেই প্রথম স্বাধীনকে গ্রেপ্তার করে, আর সে বুঝতে পারে সে ইনোসেন্ট। তারপর স্বাধীনের সকল কিছু প্রথম থেকে দেখানো হয়। যখন স্বাধীনকে জেলে রাখা হয়, তখন তার পাশের জেলে থাকে সেই আননোন পারসন। সে স্বাধীনকে বলে, চিন্তা করিস না, আমি কয়দিন পরে সবগুলোরে মেরে এখান থেকে তোকে নিয়ে যাব। তারপর তারা বলে, তাহলে সে কে যাকে আমরা স্বাধীন মনে করেছি? সেখানের আরেক অফিসার বলে, আমি যখন বর্ডারে ছিলাম তখন কিছু সোনা পাচারকারীকে আমি ধরি। সেই সোনা পাচারকারীর মধ্যে সেও ছিল। তার নাম হলো মিখাইল। মিখাইলের জন্য স্বাধীন তার জীবন দেয়, আর মিখাইল বলে তার জন্য আমি প্রতিশোধ নেব। তারপর জানা যায় মিখাইল হলো মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী, যাকে তারা গত 17 বছর ধরে খুঁজছিল। আর তখন আরেকটি নিউজ আসে, সেটি বাংলাদেশ ব্যাংক চুরি হয়েছে। তখন জানা যায় মিখাইল যখন পুরো দেশকে তার সামনে নিয়ে এসেছিল, তখন তার আরেকটি টিম গিয়ে বাংলাদেশ ব্যাংক চুরি করে নেয়। দেশের প্রধানমন্ত্রী জানতে চায় সে কে। তাকে জানানো হয় শীর্ষ সন্ত্রাসী মিখাইল, আর সে চমকে যায়। এরপর আসে আরেকজন, যাকে সবাই অন্য নামে আর অন্যভাবে চেনে। তার লোকেরা বলে, বস, সুড়ঙ্গ খুঁড়ে আমাদের যে ব্যাংক লুট করার কথা ছিল, সেই ব্যাংক মিখাইলের লোকজন আগেই লুট করে ফেলেছে, আর তার সাথে বেইমানি করেছে তার দলেরই একজন লোক। সে মিখাইলকে সব তথ্য দিয়ে দেয়।
তারপর দেখা যায় মাসুদকে। মাসুদ বলে, তোর মতো ৭২,০০০ বান্দর, আর বলে, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। তার সাথে তার লোকেরাও এই কথা বলে। মাসুদ বলে, মিখাইল, ওইটা আমার টাকা, আর আমার টাকা কেউ নিতে পারবে না, নয়তো জায়গায় জায়গায় ছাতা করে দেব। আর মিখাইল তাদেরকে আঙ্গুল দেখিয়ে দেয়। আর এভাবেই শেষ হয় এই বছরের বহুল প্রতীক্ষিত মুভি তাণ্ডব। আর হ্যাঁ, তাণ্ডব ২ এর জন্য সবাই রেডি থাকবেন, যেটি রায়হান রাফির ফিল্ম ইউনিভার্সের সাথে জড়িত। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভয়েস উইথ অপূর্ব শিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর কোনো মুভির এক্সপ্লেন দেখতে চাইলে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।